First of all, let me share my screen with you. Then let's go to the class. So, by the way, আমরা শুরুর দিকে শিখছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন দিন শেষে এই যে আমরা একটা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করি বা কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে বের করে অপটিমাইজ করে আমাদের কাছে রাখতেছি, এটা রাখার পেছনে কারণ একটাই। সে কারণটা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলাকে দিয়ে আমাদের ওয়েবসাইট গুলাকে র্যাঙ্ক করাইতে হবে। এখন ধরেন এইটা আমার একটা ওয়েবসাইট, ধরেন আমার এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে তো অলরেডি কি আছে, কন্টেন্ট আছে। So, আমি এখন চাইছি এই ওয়েবসাইটে কি করব, র্যাঙ্ক করানোর চিন্তা করতেছি। সো র্যাঙ্ক করানোর জন্য কি করতে হবে, র্যাঙ্ক করানোর জন্য কন্টেন্ট লাগবে। এখন এই ওয়েবসাইটটা কিভাবে র্যাঙ্ক করবে, আমি চাচ্ছি যেন আমি এখন একটা টপিক নিলাম, সাপোজ গলফ নিয়ে লিখলাম। সো গলফ সেট নিয়ে হচ্ছে আমি গুগলে খুঁজলাম যে গলফ সেট 2025, সাপোজ এবার লিখলাম যে গলফ সেট 2025, এটা লিখে গুগলে সার্চ করলাম। তো যখন আমি গুগলে সার্চ করলাম, গুগল আমাকে ডেটা দিচ্ছে, এখানে তো রেজাল্ট পাঠাচ্ছে গুগল আমাকে। এই যে গুগল আমাকে এখানে ডেটা দিচ্ছে, তো আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটটাও গুগলে যেন র্যাঙ্কে এই পজিশনে এসিআরপি তে শো করে। কি লিখলে, গলফ সেট 2025 এটা লিখলে সার্চ করে। এখন এটা একটা কিওয়ার্ড। এই যে আমরা চাচ্ছি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার কারণে আমার ওয়েবসাইটটা গুগলের এই পজিশনে এসে র্যাঙ্ক করুক, এটা যখন আমি চাচ্ছি, তার মানে অবশ্যই আমাকে এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে আমার ওয়েবসাইটের মধ্যে আগে থেকেই গলফ সেট রিলেটেড কিছু কন্টেন্ট এইভাবে লিখে রাখা উচিত। কারেক্ট? কারণ গলফ সেট নিয়ে যদি আমি কন্টেন্ট না লিখি, তাহলে এই কন্টেন্ট না লেখার কারণে বা কন্টেন্ট না লিখলে গুগল আমার এই কিওয়ার্ডকে বুঝবেই কেমনে, আর আমাকে র্যাঙ্কে দিবেই বা কেমনে। তো যেটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা ফাইন্ড আউট করি র্যাঙ্ক করানোর জন্য, তার দিয়ে দুইটা কাজ হয়। এক, এই কিওয়ার্ড গুলা দিয়ে নতুন করে একটা কন্টেন্ট লেখা হয়। কন্টেন্ট লেখা হইলে তারপরে গিয়ে এই কন্টেন্টটাকে এসইও অপটিমাইজড করে ওয়েবসাইটের মধ্যে এইভাবে পাবলিশ করা হয়। যখন পাবলিশ করা হয় তখন গিয়ে এই কিওয়ার্ড, এই কন্টেন্ট গুলা সার্টেন যে সমস্ত কিওয়ার্ড গুলোর জন্য আমরা হচ্ছে চিন্তা করি, ওই সমস্ত কিওয়ার্ড গুলোর জন্য গুগল এইভাবে র্যাঙ্কিং এ আসার চিন্তা ভাবনা হয় বা গুগল এইভাবে র্যাঙ্কে আসে। তাইলে দিন শেষে কিওয়ার্ড রিসার্চের পরে এই কিওয়ার্ড গুলা নিয়ে যদি আমার ওয়েবসাইটকে গুগলের মধ্যে এভাবে র্যাঙ্ক করাতে চাই, তাহলে অবশ্যই এই কিওয়ার্ড গুলাকে কন্টেন্টের ভেতরে ইমপ্লিমেন্ট করা লাগবে। আমার কথা কি ক্লিয়ার? সো ইমপ্লিমেন্ট দুই রকম ভাবে হইতে পারে। এক, এই ইমপ্লিমেন্ট দুই 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 ভাবে হইতে পারে। দুই ভাবে হওয়ার মধ্যে নাম্বার ওয়ান, একটা হচ্ছে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে আগে থেকে এরকম কন্টেন্ট লেখা আছে কিন্তু অপটিমাইজড করা নাই। সো আপনি চেক করে করে দেখলেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট আসলে আছে কেমন, এবং ক্লায়েন্টের এই কন্টেন্টের ভেতরে আপনি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে চাচ্ছেন এই কিওয়ার্ড গুলা বসছে কিনা। যেমন এই 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 কন্টেন্টের মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট বাজেট গল্ফ সেট। যেমন দেখেন কন্টেন্টের ভেতরে যিনি কন্টেন্ট লিখছে তিনি এইখানে গল্ফ সেট এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ইভেন দেখেন এখানে দেওয়া আছে। আচ্ছা, একটা মিনিট।
ওকে, চলেন যেখানে ছিলাম যে এখানে ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড গুলাকে দেখেন এখানে বসানো হয়েছে। তাহলে এইটা হচ্ছে চেক করে আগে দেখতে হইতেছে যে ওকে ফাইন, কাস্টমার বা ওয়েবসাইটের মধ্যে আমরা যে টার্গেটেড কিওয়ার্ডের জন্য হচ্ছে র্যাঙ্ক করাতে চাই এই কিওয়ার্ড গুলো আসলে এখানে বসছে কিনা। সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে নাম্বার 2 ওয়ে হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলাকে বের করছেন রিসার্চ করে এইগুলা দিয়ে একদম ব্র্যান্ড নতুন একটা কন্টেন্টই হচ্ছে আপনাকে লিখতে হবে বা লেখায় দিতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড গুলোর জন্য লিখে দিবে এসইও অপটিমাইজড করার মাধ্যমে। সো দুইটা ভাবে এসইও হবে কিওয়ার্ড রিসার্চ করার পরে, যে এক, কিওয়ার্ড গুলো রিসার্চ করার পরে কন্টেন্ট আগে থেকে লেখা আছে, শুধু কিওয়ার্ড গুলো বেছে বেছে এই কন্টেন্টের ভিতরে বসাইতে হবে। অথবা আরেকটা হচ্ছে কন্টেন্ট লেখা নাই, কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে, সো এখন আমরা ওই কিওয়ার্ড গুলা সহ নতুন করে একটা কন্টেন্ট লিখবো। তো আমরা স্টার্ট আপ করবো হচ্ছে নতুন করে কিওয়ার্ড দিয়ে নতুন করে কিভাবে কন্টেন্ট লেখা যায় নাম্বার 2 যে টেকনিকটা আছে ওইটা দিয়ে। কারণ অলরেডি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্টেন্ট লেখাই থাকে ওইটাকে এসইও করা সহজ, কারণ জাস্ট ওইখান থেকে খুঁজে 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 কিওয়ার্ড গুলোকে বসায় দেওয়া। বাট কন্টেন্ট লেখার যে ব্যাপারটা, যে আপনার কাছে কিওয়ার্ড আছে এবং সেটার জন্য আপনি কন্টেন্ট লিখবেন, ওই ব্যাপারটা একটু একটু চ্যালেঞ্জিং। সো আমরা লেখাটাকে শিখি। তো আজকে আমরা কন্টেন্ট রাইটিং শিখবো। এন্ড কন্টেন্ট রাইটিং শিখলে আমরা কন্টেন্ট লিখতে পারবো, এবং কন্টেন্ট লেখা শিখতে পারলে কন্টেন্ট ঠিকঠাক মতো হচ্ছে র্যাঙ্ক করতেছে করবে কিনা, বা কি কি এলিমেন্ট রাখলে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা যায়, ওই জিনিসগুলো আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু নোট ওপেন করি আপনাদের, 2 মিনিট। পাঁচশো পঞ্চাশ অর্ধেক আড়াইশো, 550 অর্ধেক আড়াইশো, সরি সরি, 275, 275, 275। ওকে, তো এখানে আমরা একটু দেখি যে একটা কন্টেন্ট যখন আমরা লিখতে যাবো, সো কন্টেন্ট লিখতে গেলে মূলত এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সবসময় মনে রাখবেন, একটা কন্টেন্ট ওয়েবসাইটের জন্য যখন কন্টেন্ট লেখা হয় তখন অনেকগুলো জিনিস কভার আপ হয়। গুগল কি চায় সেটা হচ্ছে ফ্যাক্ট। গুগল চায় আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, গুগলের একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমের নাম হচ্ছে ইইএটি অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের নাম হচ্ছে ইইএটি অ্যালগোরিদম, যার ফুল মিনিং হচ্ছে, আচ্ছা, ইটের ফুল মিনিং হচ্ছে এক্সপার্টাইজ, এক্সপিরিয়েন্স, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্থিনেস। মূল কথা, আপনি যখন গুগলের জন্য কন্টেন্ট লিখতেছেন, গুগল চায় আপনি যে বিষয়ে কথা বলবেন, কন্টেন্টের যে কোনো টপিক নিয়ে আপনি লিখতে পারেন, যা কিছু নিয়ে লিখবেন তার মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে এটা নিয়ে আপনি কথা বলতেছেন। সো আপনি যখন কথা বলছেন তখন আপনার কথার ধরন এমন ভাবে আসা উচিত যেন মানুষের পড়ে বা শুনে এটা ফিল হয় যে আপনি ওই বিষয়টাতে অনেক বেশি এক্সপার্ট, আপনার অনেক বেশি নলেজ আছে, আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, আপনি যে কথাগুলো বলেন, আপনি যে রেফারেন্সগুলো দিচ্ছেন, আপনি যে দলিল দেখাচ্ছেন, সেগুলো অনেক বেশি অথরিটি বেস করে, এগুলো অনেকটা ওয়েট আছে। ইভেন তো আপনি যা কথাবার্তা বলেন এগুলো হচ্ছে বিশ্বাসযোগ্য, মানুষ আসলে বিশ্বাস করার মতো কথা। সো এই ব্যাপারগুলো যেন কন্টেন্টের মধ্যে ফুটে আসে, এইটা হচ্ছে কাহিনী। আর একটা এসইও ফ্রেন্ডলি, একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য যে কিছু রুলস আছে সেগুলো আমাদের একটু মেনে চলতে হবে। যেমন নাম্বার 1, একটা রুল হচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখব, কন্টেন্ট হইতে হবে একদমই সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে। ওকে, সিম্পল সেন্টেন্স বলতে এখানে যে আপনারা আপনারা ইয়ে পড়ছেন না স্কুলে গ্রামারের মধ্যে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়ছেন, ভয়েস পড়ছেন? হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। সো সিম্পল সেন্টেন্স হইতে হবে। সিম্পল সেন্টেন্স বলতে এখানে আমরা কোনো প্যাসিভ ভয়েস ইউজ করতে পারবো না, আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করে হচ্ছে কন্টেন্ট লিখবো। নাম্বার 2, আমরা যখন কন্টেন্ট লিখবো, কন্টেন্টের লেখার ক্ষেত্রে যে সেন্টেন্স গুলো আমরা লিখবো, একটা সেন্টেন্স যে লিখবো সেন্টেন্সের মধ্যে চেষ্টা করব এক একটা সেন্টেন্স যেন 20 ওয়ার্ডের 20 ওয়ার্ডের বেশি যেন না হয় ম্যাক্সিমাম।
ঠিক আছে? এটা সবসময় মাথায় একদম মেনটেন করেই লিখতে হবে, গুনে গুনে এমনটা না, এটা অপশনাল। বাট যদি আমরা এটা মেনটেন করতে পারি, তাহলে আমাদের কন্টেন্টের স্ট্রাকচার, যে এসইও ফ্রেন্ডলি হওয়ার যে একটা রুলস বা শর্ত, এটা হচ্ছে ফিল আপ করে। দেন আসেন, কন্টেন্টের ভেতরে যত বেশি সম্ভব ট্রানজিশন ওয়ার্ডের ব্যবহার করতে হবে। ট্রানজিশন ওয়ার্ড কি জানেন আপনারা? হ্যাঁ, ট্রানজিশন ওয়ার্ড, ট্রানজিশন ওয়ার্ড জানেন না? ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন নিয়ে আসা। যেমন আপনি যদি এরকম বলেন যে ইট ইজ আ ডগ, ইট হ্যাজ আ টেল, ইট হ্যাজ ইট হ্যাজ টু আইস। আচ্ছা, দেখেন তো, একটু খেয়াল করেন, আমি যদি এইটাও একটা সেন্টেন্স ধরি, এইটা একটা সেন্টেন্স ধরি, দেন আবার এইটা একটা সেন্টেন্স ধরি, তাহলে সেন্টেন্স হচ্ছে তিনটা। এই তিনটা সেন্টেন্সের যে শুরুটা হইছে, এই শুরুটা একই ধরনের ওয়ার্ড দিয়ে হইছে না? একই শব্দ দিয়ে হইছে না? ইট ইট ইট। এটা এটা মানুষ পড়তে পড়তে আসলে বোরিং হয়ে যাবে, যে সে একই শব্দ বারবার প্রোনাউন্স হচ্ছে। এটা আরেকটা আরেকটা এটার জন্য আরেকটা দোষ আসবে, আমাদের ইস্যু আসবে, বাট এটা পরে আসি। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি, এটার মাঝখানে আমরা এমন কিছু কানেক্টিভ ওয়ার্ড, কানেক্টর ইউজ করতে পারি, যে কানেক্টর ওয়ার্ডগুলা সেন্টেন্সগুলোর মধ্যে ভ্যারিয়েশন কাজ করে। যেমন আমরা যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যান্ড, মানে এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো কনজাংশন টাইপের কাজ করে বা কানেকশনের মতো কাজ করে, ওই জিনিসগুলো মূলত হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড বলে। সো এগুলো যত বেশি ব্যবহার করা যায়, তত হচ্ছে আমাদের জন্য ভালো। দেন আসেন নাম্বার ফোর। নাম্বার ফোরে এসে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে আরেকটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ। তো কনজিকিউটিভ সেন্টেন্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে একই শব্দ, একই সেন্টেন্স, একই সিমিলার ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারবে না। ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে দিয়ে শুরু হইতে হবে। যেমন এটার সামনে ইট দিয়ে শুরু হয়েছে, পরেরটা আবার ইট দিয়ে শুরু হইতে পারবে না, পরেরটা অন্য কোনো ওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে শুরু করতে হবে। তো যেমন আমি যদি বলি যে ইটের জায়গায় যদি বলি দে হ্যাজ, তাহলে এই সেন্টেন্সটা আমার ডিফারেন্ট একটা ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। আবার আমি যদি এখানে একটা অন্য একটা ওয়ার্ড ইউজ করি, যেমন ডগ হ্যাজ টু আইস বা পাপি হ্যাজ টু আইস, তো ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। সো কনজিকিউটিভ সেন্টেন্সের মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বা সেন্টেন্স যখন আপনি শুরু করবেন, সিমিলার ওয়ার্ড পাশাপাশি না রেখে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে হচ্ছে এক একটা প্যারাগ্রাফের মধ্যে যে সেন্টেন্সগুলো থাকে, ওই প্যারাগ্রাফগুলোর মধ্যে সুন্দর করে হচ্ছে ম্যানেজ করা। দেন নাম্বার ফাইভ হচ্ছে প্যারাগ্রাফ যেগুলো লিখবেন। প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ হচ্ছে এই যে দেখেন, কন্টেন্ট যে লিখতেছি, কন্টেন্ট লিখলাম, দেখেন এই যে এটুকু লিখছি, এটুকু একটা প্যারাগ্রাফ। তারপরে এই যে এগুলোও প্যারাগ্রাফ, এই যে এই একটা লাইন লিখছি, এটা একটা প্যারাগ্রাফ। এই দুই নাম্বার, এটা একটা প্যারাগ্রাফ। আবার এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা এখন প্যারাগ্রাফ, এটা কোনটা 3 লাইনের হতে পারে, কোনটা 4 লাইনের হতে পারে, ইচ্ছা হইতেই পারে। বাট আপনি যখন একটা একটা প্যারাগ্রাফ আপনি এভাবে লিখবেন, প্যারাগ্রাফ যখন এভাবে লিখবেন, এই একটা প্যারাগ্রাফে লাইন হিসাব করেন, দেখেন 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 3.5 লাইন, 3 লাইনের চেয়ে একটু বেশি আছে। আবার যদি এই প্যারাগ্রাফটা একটু দেখেন, এইটা এটা এটা 1 লাইন, 2 লাইন, 2 লাইন থেকে একটু বেশি আছে। তার মানে এক একটা প্যারাগ্রাফের লেন্থ, মানে লাইনের দিক থেকে 2-3 লাইনের বেশি হবে না। তার মানে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাব ক্লায়েন্টের, একটা প্যারাগ্রাফে 5 থেকে 6 লাইনের বেশি হচ্ছে হওয়া যাবে না। ঠিক আছে, 5 থেকে 6 লাইনের বেশি হচ্ছে হবে না। তা এটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, যেন ওই জায়গাটাতে হচ্ছে ক্লিয়ার থাকে। তারপরে আসেন হচ্ছে যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই যে হেডিং গুলা থাকবে, সাব হেডিং, হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগ গুলাকে প্রপারলি আমাদেরকে হচ্ছে অপটিমাইজড করে লিখতে হবে বা ইউজ করতে হবে। হ্যাঁ, আর একটা কন্টেন্টের মধ্যে মাথায় রাখতে হবে, হেডিং ট্যাগের মধ্যে H1 ট্যাগ নামে যে ট্যাগটা হবে, বা টাইটেল হিসাবে যেটা, একটা কন্টেন্টের টাইটেল হিসাবে যা আমরা বসাবো, এই টাইটেলটা সবসময় মনে রাখতে হবে এটা H1 ট্যাগ হবে।
টাইটেল কোনোভাবেই H1 ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগের মধ্যে যাবে না। দেন নাম্বার 8-এর মধ্যে যদি আসি, এইখানে বাকি যে ট্যাগ H2 থেকে H6 পর্যন্ত যে ট্যাগ গুলো আছে, এইগুলাকে সাধারণত আমরা সাব হেডিং ট্যাগ বলি। সাব হেডিং ট্যাগ বলি। সো সাব হেডিং ট্যাগ সাধারণত এই এই কয়েকটার মধ্যেই হচ্ছে হয় আর কি। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যখন টাইটেল লিখবো সেটা যেন অবশ্যই H1 ট্যাগের মধ্যে থাকে, এবং অন্যান্য যেগুলো সাব হেডিং ট্যাগ ব্যবহার করব সেগুলো যেন H2 ট্যাগ থেকে H6 পর্যন্ত ট্যাগ, এই ট্যাগের মধ্যে হচ্ছে লিমিটেড থাকে। এবং সাধারণত ব্লক কন্টেন্ট লেখার সময় সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে H2 ট্যাগ, H2, H3, এই ট্যাগগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়। অন্যান্য ট্যাগগুলো আর খুব বেশি আসলে কন্টেন্ট লেখার সময়, মানে ব্লগিং করার সময়, আই লাইক দ্যাট এরকম ব্লগের মতো করে, এরকম ব্লগের মতো আসলে লেখার ক্ষেত্রে H2 H3-র বাইরে অন্য কোনো ট্যাগ খুব বেশি একটা ব্যবহার করা হয় না। সো এরপরে একটা অ্যাঙ্কর টেক্সট, যখন হচ্ছে আমরা কন্টেন্ট লিখবো তখন কন্টেন্টের মধ্যে তো অবশ্যই কিওয়ার্ড গুলো বসবে। মাথায় রাখতে হবে কিওয়ার্ডের একটা ডেনসিটি মেজারমেন্ট আছে। ডেনসিটি বলতে বলতেছি রেশিও বা অনুপাত, অর্থাৎ আপনি যত ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন ওই কন্টেন্টের ভেতরে কিওয়ার্ডটা কতবার বসবে। যেমন আমি ধরে নিলাম ডগ ফুড হচ্ছে আপনার কিওয়ার্ড। তো ডগ ফুড যদি আপনার কিওয়ার্ড হয়, এখন কথা হচ্ছে এই ডগ ফুড কিওয়ার্ডটাকে আপনি কতবার আপনার কন্টেন্টের ভিতরে বসাবেন, এই হিসাবটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। সো এই কিওয়ার্ড ডেনসিটি মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কিওয়ার্ড ডেনসিটি যদি কম হয় তাহলে কন্টেন্ট র্যাঙ্কে আসবে না। কিওয়ার্ড ডেনসিটি যদি বেশি হয় তাহলে গুগল এটাকে কিওয়ার্ড স্টাফিং হিসেবে ধরে ওয়েবসাইটকে পেনাল্টি দিতে পারে। তো এটাকে একদম স্ট্যান্ডার্ড পজিশনে রাখতে হবে। এখন গুগল রিকমেন্ডেড ডেনসিটি হচ্ছে সাধারণত 2%, গুগল সর্বোচ্চ একসেপ্ট করে। বাট আমি সবসময় রিকমেন্ড করি যে আমরা যেন 1.2%-এর উপরে কোনো কন্টেন্টের উপরে কিওয়ার্ডের ডেন্সিটি না নেই। তো 1.2%-এর ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে, তাহলে ঘটনা কেমনে ক্যালকুলেট হবে? ক্যালকুলেট হবে হচ্ছে এরকম, যে ধরে নেন আপনি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন। তো 1000 ওয়ার্ডের যদি আমরা কন্টেন্ট লিখি, যেটা বলতেছিলাম যে 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট লিখি, তাহলে এবার চিন্তা করেন যে 1000 ওয়ার্ড ইন্টু 1.2%, 1000 ইন্টু 1.2%, এটা যদি ক্যালকুলেট করেন তাহলে একটা অ্যাভারেজ আপনি হিসাব পেয়ে যাচ্ছেন যে কতবার বসানো দরকার। তাহলে কতবার বসানো উচিত? মোটামুটি 12বার বসানো উচিত। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে এরকম যে আপনি যদি একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, তাহলে আপনার যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডের ডেন্সিটি আপনি যদি 1.2% ধরেন, তাহলে মোটের উপরে ওই 1000 ওয়ার্ডের কন্টেন্টের ভেতরে আপনার মেইন কিওয়ার্ড বসবে টোটাল 12বার। এটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এই যে কন্টেন্ট 12বার বসছে, এই 12বার এখন কিভাবে বসাবেন? দেখেন আমার এই কন্টেন্ট তো এখান থেকে নিচ পর্যন্ত অনেক লম্বা একটা কিওয়ার্ড। এখন আমি যদি ইচ্ছা করি, আমি যদি চাই, তাহলে আমার যে কিওয়ার্ডটা 12বার বসানো উচিত, আমি ঠিক প্রথম যে প্যারাগ্রাফ বা প্রথম যে সেকশনটুকু, ধরেন এইটুকু, এইটুকু, এইটুকুর ভেতরে আমি চাইলে বারবার বারবার একই কিওয়ার্ড একই কথা বারবার বসাই, আমরা 12বার বসাতে পারবো না? পারবো। তাহলে এইটুকুর ভিতরে যদি আমি 12বার বসায় ফেলি, তাহলে আমার নিচে যে আরো কন্টেন্ট গুলো আছে ওই জায়গার মধ্যে কিওয়ার্ড কি বসবে? বসতেছে না তো। তাহলে এই জায়গাগুলো আমার কিওয়ার্ড ছাড়া থাকতেছে, কিওয়ার্ড এই জায়গার কিওয়ার্ড না বসে এই জায়গাগুলো খালি হয়ে যেতেছে কিওয়ার্ড ছাড়া। তো এইটা করা যাবে না। এই যে পুরো কন্টেন্টটা, এই পুরো কন্টেন্টের ভেতরেই আপনি একটা ডিসিশন নিতে হবে যে কিওয়ার্ড গুলা কোথায় কোথায় বসে পুরা কিওয়ার্ডটার মধ্যেই যেন হচ্ছে ক্লাসের একটা কিওয়ার্ড গুলোর হচ্ছে প্রেজেন্স মেনটেন থাকে। ঠিক আছে? তো এইটা যেন হয়। এখন যেমন লেটস সে কথার কথা, এখন আপনারা ক্লাসে 2 জনের জায়গায় আরো যে 4 জন আসে, 4 জন চাইলে আপনারা এক ডাউন সাইডে বা বাম পাশে একসাথে বসতে পারবেন, তাতে বাকি সাইডগুলো খালি থাকবে। কিন্তু আপনারা 4 জন যদি 4টা কর্নারে বসেন বা মাঝামাঝি এমন একটা পজিশনে বসেন, তাইলে 4 জন 4 কর্নারে বসলে পুরো ক্লাসরুমটাও কি একটু 4 জনের জন্য একটু 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 সেপারেট করে স্প্রেডি হয়ে বসলে ক্লাসরুমটা একটু কি ভরা লাগবে না?
তো ওই ব্যাপারটাই হচ্ছে মূলত কিওয়ার্ডের ডেন্সিটির ক্ষেত্রে। সো কিওয়ার্ড তো বসবে 12 বার, ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড অবশ্যই পুরা কন্টেন্ট জুড়ে বসাইতে হবে। আর কতটুক দূরে বসবে, কতটুক কাছে বসবে, এইটাকে মেজারমেন্ট করার জন্য যে ফর্মুলা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি, সো কিওয়ার্ড প্রক্সিমিটি দিয়ে এইটা আমরা ডিফাইন করি বা সিদ্ধান্ত নেই যে একটা কিওয়ার্ড কতটুকু দূরে বসবে, কতটুকু কাছে বসবে। আমি ক্লিয়ার? ওকে। আরেকটা হচ্ছে কিওয়ার্ডের প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রমিনেন্স কি? কিওয়ার্ড কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যে এই যে একটা কিওয়ার্ড, কিছু এসেনশিয়াল পার্ট আছে যেখানে বসানোই লাগবে, এটা ফরজ। যেমন একটা কন্টেন্ট লেখার সময় কিওয়ার্ড অবশ্যই কন্টেন্টের টাইটেলের ভিতর বসাইতে হবে একটা জায়গা। আমি একটু লিখি, কোথায় বসাতে হচ্ছে, টাইটেলে বসানো লাগবে। টাইটেলে বসানোর পরে নিচের দিকে আসেন, এই যে ইন্ট্রোডাকশন পার্ট শুরু হচ্ছে যেখানে, এই ইন্ট্রোডাকশন পার্ট যেটা মানে টাইটেলের ঠিক পরে প্রথম যে 100 ওয়ার্ড যদি থাকে, প্রথম 100 ওয়ার্ডের ভেতরে বা ইন্ট্রোডাকশন পার্টের ভেতরে আপনার কিওয়ার্ড বসাইতে হবে। তাহলে এইটা একটা জায়গা, সেটা কি জায়গা? ইন্ট্রো ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টাইটেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে এই যে সাব হেডিং শুরু হচ্ছে, এই সাব হেডিং এর ভেতরেও আপনাদের কিওয়ার্ড গুলা হচ্ছে বসাইতে হবে। যেমন এখানে ক্লায়েন্ট বসাইছে, দেখেন, বাজেট গোল সেট, পাইছেন কিওয়ার্ড ডেসক্রিপশনের সাব হেডিং এর মধ্যে কিওয়ার্ড বসাইছে। সো ইভেন এখানে দেখেন, এই যে বাজেট কিওয়ার্ড আসছে, তারপরে এই দেখেন এখানেও আসছে গোল সেট কিওয়ার্ড আসছে। সো এই সাব হেডিং এর ভিতরে হচ্ছে আমার কিওয়ার্ড বসাইতে হবে। সো এটা একটা জায়গা। তো সাব হেডিং, এই এই হচ্ছে তিনটা জায়গা। আরেকটা জায়গা আমাদের আছে, এই জায়গাটার নামকে বলি হচ্ছে আমরা ইউআরএল। এটা তো আমাদের কিওয়ার্ড বসাইতে হবে। আরেকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা এখন শিখবো না, এটা অন পেজ এসে দিকে শিখবো এই দুইটা জিনিস। বাট একটু মাথায় রাখেন যে মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে এই ইউআরএল, এই হচ্ছে পাঁচটা জায়গা: টাইটেল, ইন্ট্রোডাকশন, সাবহেডিং, ইউআরএল আর মেটা ডেসক্রিপশন। এই পাঁচটা জায়গাতে আপনার কিওয়ার্ড বসানোই লাগবে। যদি এই পাঁচটা জায়গায় আপনি আপনার মেইন কিওয়ার্ড বসাইতে পারেন, তাইলে এই কিওয়ার্ড প্রমিনেন্স হবে 100%। বুঝতে পারছি? এরপর আসেন কন্টেন্টের রিডাবিলিটি। আচ্ছা, এই নাইস অর্থ কি? নাইস অর্থ কি? নাইস বলেন। নাইস হচ্ছে তো ভালো। আর ভেরি নাইস। বিউটিফুল অর্থ কি? বিউটিফুল হচ্ছে সুন্দর। নাইস অর্থ কি তাইলে? সুন্দর। ভালো আর সুন্দর একই তো জিনিস, তাই না? যেটা ভালো সেটাই তো হুম সুন্দর। হুম। আচ্ছা, ধরেন আপনি বিউটিফুল অর্থ সুন্দর এটা জানেন, কিন্তু নাইস অর্থ সুন্দর এটা আপনি জানেন না, এই অর্থ নতুন। এখন আমি কন্টেন্ট লিখতে গিয়ে কোনো একটা জায়গায় ব্যবহার করছি নাইস, নাইস শব্দ ব্যবহার করছি আমি, যেটা মানে সুন্দর। কিন্তু আপনি নাইস মানে যে সুন্দর এটা জানেন না, আপনি জানেন বিউটিফুল মানে সুন্দর। তাইলে এই নাইস নামক শব্দটা আপনার জন্য কঠিন না? যেই শব্দের মানে আপনি জানেন না বা যেই শব্দ উচ্চারণ করতে অনেক বেশি কঠিন লাগে, ওই শব্দ কি আপনার জন্য কঠিন না? তো তো কন্টেন্ট লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিডাবিলিটি স্কোর। রিডাবিলিটি রিডাবিলিটি স্কোর হচ্ছে আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন কন্টেন্টে যে শব্দগুলা ব্যবহার করবেন, ওয়ার্ডগুলা ব্যবহার করবেন, এই ওয়ার্ডগুলা যেন এমন হয় যে ক্লাস 9-10-এ যে বাচ্চারা পড়ে, ওরাও যেন আপনার এই কন্টেন্ট পড়লে বুঝতে পারে আসলে আপনি কি বুঝাতে চাইতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সো রিডএবিলিটি হবে হচ্ছে ইজি, যত সহজ ভাষায় সহজ শব্দে কন্টেন্ট গুলাকে লেখা যায়। ক্লিয়ার? সো এই কয়েকটা জিনিস মোটামুটি হচ্ছে
ইনিশিয়ালি এখন কন্টেন্ট লিখতে গেলে মাথায় রেখে তারপরে হচ্ছে আমাদের আরো এগুলো ছাড়া আরো অনেক 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 টার্ম আছে, বাট ওইগুলোর পরে যাব। সো ইনিশিয়ালি বেসিকলি এই কয়েকটা জিনিস আমার জানতে হবে যখন আমরা একটা কন্টেন্ট লিখতে যাব, যে একটা কন্টেন্টের ভেতরে কি কি এলিমেন্ট থাকা উচিত, কোন কোন এলিমেন্টের জন্য একটা কন্টেন্ট সুন্দর হয়ে একটা শেপে আসে। তারপরে কি কি টাইপের সেন্টেন্স মেনটেন করে, কি কি টাইপের ওয়ার্ড মাথায় রেখে মূলত কন্টেন্ট লেখা লাগে, এই সমস্ত কিছু হচ্ছে আপনাকে মাথায় রেখে তারপর হচ্ছে কন্টেন্টে হচ্ছে ফিল্ডে আসতে হবে। লেটস আমি দেখি একটা ফাইল পাই কিনা আপনাদের জন্য, একটা মিনিট। আচ্ছা, দেখেন আমার স্ক্রিন দেখতেছেন আপনারা? জি আচ্ছা, দেখা। এখানে কন্টেন্ট রাইটিং এর কিছু স্ট্র্যাটেজি বলা আছে এই ডকুমেন্টের মধ্যে, যে কি কি যেগুলো আমি একটু আগে আপনাকে যেখানে রিটেনার বলছি, এই জিনিসগুলাকে আর একটু আলাদা আলাদা করে সুন্দর করে হচ্ছে এখানে বলা আছে যে একটা কন্টেন্ট লিখতে গেলে কি কি হয়, কি কি টাইপের কন্টেন্ট আমরা লিখি, কোন কোন ধরনের কন্টেন্ট আমরা লিখি এখানে দেওয়া আছে। কোন কন্টেন্টের স্ট্র্যাটেজি আসলে কিভাবে থাকা উচিত সেটা বলা আছে, কন্টেন্টের প্ল্যানিং কিভাবে করা উচিত সেটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে আহ, একটা কন্টেন্ট লিখতে গেলে কি কি জিনিস হচ্ছে মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে, সেগুলো সব এখানে লিখা আছে। আর এইখানে আরেকটা শীট আছে, সেটা হচ্ছে একটা কন্টেন্ট লিখার পুরো একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যে প্রথমে কি থাকে, তারপরে কি থাকে, তারপরে কি থাকে। যেমন প্রথমে থাকে হচ্ছে টাইটেল থাকে, এবং অবশ্যই টাইটেল আপনি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডের উপরে বেস করে তারপর হচ্ছে লেখা থাকে বা লিখতে হয়, এটা হচ্ছে একটা। তারপর আসে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন সাধারণত 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লেখা। যেমন উদাহরণস্বরূপ যদি এই ওয়েবসাইটে বা এই কন্টেন্ট একটু দেখেন, এইখানে একটা টাইটেল আছে, টাইটেলের পরে এখানে দেখেন একটা কন্টেন্ট শুরু হয়েছে যেটাকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট বলতেছি। এই দেখেন ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। ইন্ট্রোডাকশনের পরে কি হয়েছে, যে আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবেন, যে আইটেম গুলো নিয়ে কথা বলবেন, এগুলো একটা একটা করে চলে আসবে। তো এইগুলা যে প্রোডাক্টের নাম থাকবে, সেই প্রোডাক্টের নামগুলো হচ্ছে S2 ট্যাগের মধ্যে থাকবে। প্রোডাক্টের নামটা S2 ট্যাগের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের টেকনিক্যাল যে ইনফোগুলা, লাইক প্রোডাক্টের যে কাজ, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত যত কথাবার্তা, প্রোডাক্টের সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে আসবে। এভাবে যতগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলবেন, ঠিক ততগুলো প্রোডাক্ট নিয়েই হচ্ছে একটা 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 করে এখানে কাজ করতে হবে। দেন এই প্রোডাক্ট নিয়ে লেখার পরে আপনাদেরকে একটা বাইং গাইড দিতে হবে, যেটা হচ্ছে যে একটা মানুষ আপনার এই যে প্রোডাক্টের কথা বলতেছেন, এই প্রোডাক্ট আসলে তার কেন কেন কেনা উচিত, অথবা কেন কেনা উচিত না, এই সম্পর্কে কিছু কথাবার্তা বলা উচিত 200-400 ওয়ার্ডের মধ্যে। তারপরে হচ্ছে এফএকিউ সেকশন থাকা উচিত। এফএকিউ সেকশন হচ্ছে মানুষের প্রশ্নের কিছু উত্তর দিয়ে দেওয়া, যে মানুষ যখন প্রশ্ন করে কোনো কিছু লিখে, যদি গুগলে প্রশ্ন করে, সেই সমস্ত প্রশ্নগুলাকে কালেক্ট করে ওই প্রশ্নের অ্যান্সার দিয়ে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অ্যাড করা। অ্যান্ড তারপরে হচ্ছে কনক্লুশন পার্ট দিয়ে হচ্ছে কন্টেন্টকে শেষ করা। মোট কথা আপনারা পরীক্ষার খাতায় যেরকম ইংলিশে রচনা লেখেন বা বাংলায় রচনা লেখেন, রচনা লেখার সময় ভূমিকা, তারপরে হচ্ছে অন্যান্য টপিক, তারপর উপসংহার দিয়ে বা কনক্লুশন দিয়ে শেষ করেন, বা ইংরেজিতে এসে লেখেন, সো ওইভাবেই হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজগুলো হচ্ছে শেষ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি ফাইলগুলো ফাহিম ভাইয়ের সাথে শেয়ার করে দিলে ফাহিম ভাই গ্রুপে আপলোড করে দিবে, এই ফাইলগুলো দেখে আর একটু শিখেন বা পড়েন যে মূলত এখানে কাহিনী কি হইতেছে বা কিভাবে হচ্ছে মূলত কন্টেন্ট রাইটিং এর জন্য কাজ করে। ওকে, সো এই হচ্ছে আপাতত প্যারামিটার। সো এইগুলো নিয়ে আপাতত ঘাটেন আপনারা, এইটুক নিয়ে আপাতত ঘাটেন। দেন আমরা মূলত
কন্টেন্ট রাইটিং পার্টটাতে গিয়ে ঢুকবো, যে আসলে কিভাবে এই জিনিসগুলো যা যা আজকে দেখলাম, এই এলিমেন্টগুলোকে মাথায় রেখে কন্টেন্ট লিখতে হবে বা কিভাবে কন্টেন্ট লেখা শুরু করা উচিত। এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে শুরু করব। সো আপনারা এই পর্যন্ত আপাতত থাকুক, এই দুইটা শিট ভালো করে বুঝেন কন্টেন্ট লেখার জন্য কি কি রাখা উচিত, কি কি এলিমেন্ট আছে, এগুলো নিয়ে দরকার হলে চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন এই এই জিনিসগুলো একটু বিস্তারিত যদি বলে দেওয়ার জন্য। চ্যাট জিপিটি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করলে প্রত্যেকটা জিনিসের আরো বিস্তারিত আইটেম আপনাদেরকে তখন বলে দিবে। সো ওইগুলো নিয়েও একটু রিসার্চ করেন। আর ইভেন যেহেতু কিওয়ার্ড রিসার্চ এখন আপনারা করেন নাই, সো এই জন্য আমি আজকে আগাচ্ছি না। সো ওই কিওয়ার্ড রিসার্চ মানে আগের পার্টটাও শেষ করে ফেলবেন, কারণ আগের পার্টটা শেষ না করলে, কিওয়ার্ড হাতে না থাকলে আপনারা দিন শেষে কন্টেন্ট লিখতে পারবেন না। সো নেক্সট ক্লাসে আপনারা কিওয়ার্ড সাথে নিয়ে আসবেন, যেন হচ্ছে আমরা ডিরেক্টলি ওই কিওয়ার্ডগুলোকে ধরে, আপনাদের দেওয়া কিওয়ার্ডগুলোকে ধরে আমরা কন্টেন্ট রাইটিং এ ঢুকতে পারি, মানে কন্টেন্ট একদম ডিরেক্টলি লেখা শুরু করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন কথা বলে? জি।